Dark will always be dark until you put some light. এখন এই কুঠার আজকে আমার হাতে কেন আছে আমার কোনো আইডিয়া নাই, পিছনে ছিল, নিয়ে নিছি, সাবধানে ফেলাই। উপর থেকে দেখতে মোবাইল সিম শেপের হাইটের কেসগুলো অডিয়েন্সদের বা কনজিউমারদের যতটা না অ্যাট্রাক্ট করেছে তার চেয়ে বেশি করেছে চাইনিজ কেস ম্যানুফ্যাকচারারদের। এই দেখেন, এই ডিজাইনটাকে ফলো করে এত এত ভ্যারাইটি বাজারে, বড় ছোট মাঝারি এমন কোনো ব্র্যান্ড নাই যারা এই ডিজাইনটাকে ফলো করে নাই। সেই পুরনো অ্যাসাইনমেন্ট এবং সেই পুরনো চেইন অফ কমান্ড ফলো করা মোনার্ক ইনফিনিটি X10 কি রাজকীয় ব্যাপার স্যাপার অফার করছে, কি এক্সট্রা ফিচার আপনাদেরকে দিচ্ছে তা জানাতে আজ আমি কেসম্যান তালহা। ওয়েলকাম টু কেস বিল্ডার বাংলাদেশ। কেসের আনবক্সিং নিয়ে আসলে স্পেশাল কিছুই কখনো থাকে না, বাট স্টিল কেসটা আনবক্স করার পরে এরকম একটা অ্যাক্সেসরিজের টুল কিট পেয়ে যাচ্ছেন। খুললেই একটা মোলেক্স অ্যাডাপ্টার, কেসের সাথে মোটা কেবলগুলো মাউন্ট করার জন্য বা অ্যাটাচ করার জন্য কিছু অ্যাডহেসিভ, একটা স্ক্রুড্রাইভার, একটা এক্সট্রা স্ক্রু এর ছোট প্যাকেট, একটা অ্যালেন কি যেটার কাজ পরে বলবো, একটা রিমোট কন্ট্রোল যেটা দিয়ে আপনি আপনার ফ্যানের লাইট ইফেক্ট এগুলো চেঞ্জ করতে পারবেন সেই মোলেক্স অ্যাডাপ্টারটা দিয়ে, আর লেফট ওভার হিসাবে কিছু জিপ টাই যেটা আজকালকার দিনে বেশ রেয়ার একটা জিনিস বলা যায়, অ্যাটলিস্ট কেসের হিসাবে। এছাড়া আনবক্সিং স্পেশাল আর কিছুই নাই, জাস্ট পলিথিনটা খুলে ফোমগুলোকে সরিয়ে ফেললে স্বয়ং কেস নিচে। এবারে আউটলুক ইন্সপেকশন। আনবক্সের পর কেসটা আপনি যখন প্রথম সামনে থেকে দেখবেন আপনার মনে হবে যে এটা তো একটা পুরাই হাইট, দেখতে একদমই সেম। ইভেন যে আইও পোর্টস ওটাও একদম হুবহু একই জায়গায়, শুধু সাইজটা হাইটের চেয়ে মোনার্কের একটু বড়। কতটাই বড় দেখতে পাচ্ছেন, আজকে আমি দাঁড়িয়ে আছি আর আমার সামনে কেসটা স্টিল কোয়াইট নিয়ারলি সেই চিরচেনা ফিশ ট্যাঙ্ক অথবা অ্যাকুরিয়াম একটা লুক। কেস মার্কেটে আসলে এখন ইনোভেশন বলতে এই জিনিসটার মধ্যে ঘুরেফেরা করছে, এর বাইরে যাওয়ার খুব একটা সুযোগ হচ্ছে না আনটিল আনলেস কেউ একজন অতি উৎসাহী হয়ে নিজে থেকে কিছু এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন না করে ফেলে। এছাড়া এই কেসের একটা এক্সট্রা স্টেলথ সলিড লুক রয়েছে, যদিও কালো রং দেখে আর কি। এবারে এই কেসের ফিজিক্যাল স্পেসিফিকেশনস। বিশাল দেখতে এই কেসের মেটালের থিকনেস যদি মাপি, আজকে একদম লাইভে মাপবো, মোরলেস 1.33, যদিও এখানে একটুখানি কম বেশি হতে পারে, এটা একটা মার্জিন অফ এরর থাকার চান্স রয়েছেই। তবে এটা এনশিওর করতে পারছি যে এই কেসের কোনো প্যানেল আপনি বড় কোনো কনস্ট্রাকশনের হাতুড়ি ছাড়া ইজিলি বাঁকাতে পারবেন না, নিজের হাত দিয়ে অ্যাটলিস্ট। আমার মতো মানুষ হলে আরো আগেই না। এবার যদি সাইজের হিসেবে আসি তাহলে চওড়ায় কেসটা মোটামুটি 285 মিলিমিটারের কাছাকাছি, টু বি এক্সাক্ট 284 মিলিমিটার হবে। লম্বায় প্রায় 473 বা 74 মিলিমিটারের মতো, আর দৈর্ঘ্যে 447 মিলিমিটারের মতো। সো বোঝাই যাচ্ছে যে বেশ বড়সড় একটা কেস। মেটালের যে থিকনেস ওভারঅল মিলিয়ে বেশ ওজন, খালি কেসটাও হাতে নিতে একটু কষ্টই হয়। এই কেসের টপ প্যানেলটা জাস্ট নাটগুলো খুলে ফেললে স্লাইড আউট করলেই চলে আসে। খুলে ফেললেই পেছনে দেখবেন যে একটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার রয়েছে আর অলরেডি বেশ সলিড। এই কেসের আবার পেছনের যে প্যানেলটা এটা খোলা একটু ঝামেলার, ব্যাপারটা মোটেও টুললেস না, একটা স্ক্রুড্রাইভার মাস্ট। মোটামুটি 4 থেকে 6টার মতো স্ক্রু আপনাকে জাস্ট খুলতেই হয়, এরপরে স্লাইড আউট করলে খুলে আসে। সো পেছনের প্যানেলটা খুলে ফেললে এখানেও 2টা ডাস্ট ফিল্টার দেখতে পাচ্ছেন, একটা ছোট একটা বড়। প্যানেলটা খুলে যখন আপনি পেছনে দেখবেন যে একটা বিশাল বড় ফাঁকা ময়দান, যার নিচে পাওয়ার সাপ্লাই বসানোর জায়গা আর উপরে হার্ড ড্রাইভ বসানোর জায়গা। মজার কথা হচ্ছে যে অন্যান্য সব নামি নামি ব্র্যান্ডের কেসগুলোতে যেই হার্ড ড্রাইভ মাউন্টিং এর যে সুবিধাগুলো থাকে, যেমন
এরকম একটা স্লাইডিং মাউন্ট। এই কেসের সুবিধাটা আছে, যদিও হট সোয়াপটা নাই। ম্যানুয়ালি আপনাকে নাটগুলো খুলে হার্ড ড্রাইভ প্লেস করে লাগিয়ে আবার কানেকশন দিতে হবে, আবার তারপরে নাটগুলো তো মাউন্ট করা আছেই। এই প্লেটগুলোতে ইউজুয়ালি আপনি একটা 3.5 ইঞ্চ ড্রাইভ অথবা একটা 2.5 ইঞ্চ ড্রাইভ ইনস্টল করতে পারবেন। সো হয় দুইটা 3.5 ইঞ্চ অথবা দুইটা 2.5 ইঞ্চ, আর না হয় একটা 3.5 অথবা একটা 2.5। এবার এই কেসের সামনের দিকে ভিতরে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবেন যে এই গ্লাসটা খুলতে এই ছোট্ট একটা ফিতার সাহায্য নিতে হয়। খুলে ফেললেই দেখতে পারবেন একটা সুয়েবল ডোর, যেটা একদমই টিন্টেড ব্ল্যাক, যদিও একদম ফুললি ব্ল্যাক না, বাট ইয়েস টিন্টেড ব্ল্যাক। এই গ্লাসটা ফ্রেমের সাথে অ্যাটাচ হয়ে থাকে নিচে এবং উপরে থাকা দুই সেট ম্যাগনেটের সাহায্যে। সো স্ক্রুয়ের ব্যাপার স্যাপার যেহেতু নাই, স্টিল ম্যাগনেটের কারণে আচমকাই গ্লাসটা খুলে যাওয়ার কোনো রিস্ক থাকছে না। আনফরচুনেটলি আপনি যখন এই কেসে বিল্ড করবেন, অন্যান্য সব কেসের মতো গ্লাসটাকে তুলে বা স্লাইড আউট করে খুলে ফেলতে পারবেন না। যদি একদমই খুলতে হয় তাহলে এখানে থাকা স্ক্রুগুলোকে খুলে তারপরে এই গ্লাসটাকে কেস থেকে আলাদা করতে হবে। কেসের ভেতরেও যদি আরো একটা ডাস্ট ফিল্টারের প্রয়োজন হয় তাহলে এই কেসেরই ঠিক নিচে 3টা ফ্যানের যে প্লেটটা রয়েছে, এই প্লেটগুলো খুলতেও বেশ কিছু স্ক্রু খুলতে হয়। সো প্লেটটা যখন আপনি তুলে ফেলবেন তখনই ভিতরে আরো একটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারে দেখা পাবেন। এই কেসটা যে কোনোভাবেই হাইট না তা প্রমাণ করতে কেসের সামনেই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এর একটা লোগো, মোনার্ক আইটি এর একটা লোগো রয়েছে, MIT। সো প্রবাবলি হাইট যদি না দেখে থাকেন তাহলে জাস্ট এই MIT লোগোটাই আপনাকে আলাদা করে দিতে পারে যে কোনটা হাইট কোনটা ইনফিনিটি এক্সটেন্ড। সাইড প্যানেল ছাড়া সামনের গ্লাসটাকেও যদি আপনার খুলতে হয় তাহলে এই যে অ্যালেন কিটা দেখিয়েছিলাম ঠিক এটারই সাহায্য নিতে হবে। স্ক্রুগুলো কেসের বাইরে, সো খুলে 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 একটা একটা করে গ্লাসটাকে খুলতে হবে। বড় সড়ো একটা কেস, সো এই কেসে একটা ATX মাদারবোর্ড সাপোর্ট করা ইট ইজ আ মাস্ট। তবে আপনি যদি আপনার কেসেই সব বাজেট ঢেলে দিয়ে থাকেন তাহলে ডেফিনেটলি এই কেসে একটা MTX মাদারবোর্ড ইনস্টল করতে পারবেন। আর বাজেট যদি লেফট ওভার থেকেই থাকে তাহলে একটা মিনি ATX মাদারবোর্ড তো ভাই এটা ফরজে কেফায়া। এরপরে এই কেসের কুলার সাপোর্ট। আগেই লিকুইড কুলার নিয়ে কথা বলি, যেহেতু দামি একটা কেস, সো ডেফিনেটলি হয়তো বা আপনি একটা লিকুইড কুলারই আগে কনসিডার করবেন। সো টপে ম্যাক্স 360 মিলিমিটার এবং সাইডে ম্যাক্স 360 মিলিমিটার রেডিয়েটরের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর এছাড়া কেসের পেছনে একটা 120 মিলিমিটারের রেডিয়েটর তো মাস্ট যদি আপনার নামের শেষে চৌধুরী হয়ে থাকে। আর ডেফিনেটলি আপনি যদি এয়ার কুলার ইনস্টল করতে চান, হোক সিঙ্গেল বা ডুয়াল টাওয়ার, 155 মিলিমিটারের আশেপাশে ডেফিনেটলি হয়তো বা যে কোনো কুলার এতে যাবে। যদিও মোস্টলি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল সব কুলারই 150 থেকে 155, 56 এই রেঞ্জে বিলং করে। সো ক্লিয়ারেন্স নিয়ে খুব একটা প্যারা নেই আশা করা যায়। এরপরে এই কেসের GPU সাপোর্ট। অ্যাকচুয়ালি এই কেসের GPU সাপোর্টে কোনো স্পেসিফিক লেন্থ মেনশন না করা থাকলেও আমাদের হিসাবে 370 থেকে 380 মিলিমিটার লেন্থের যে কোনো GPU ইজিলি ফিট হয়ে যাওয়ার কথা। সো ডুয়াল ফ্যান হোক, ট্রিপল ফ্যান হোক, ইজিলি ইট উইল ফিট। আর স্বাভাবিক এই সাইজের যে কেসগুলো রয়েছে যেখানে অলরেডি নিচে সাইডে টপে 360 মিলিমিটার রেডিয়েটরের লেন্থ রয়েছে, সো ডেফিনেটলি আরেকটু বেশি হেডরুম থাকে যে আপনি একটা বড় সাইজের GPU ইনস্টল করতে পারবেন। আর আরেকটা মজার জিনিস যেটা হচ্ছে গিয়ে এই এক্সপেনশন স্লটের রিমুভেবল প্লেটটা। এই প্লেটটা রিমুভেবল হওয়ার একটা সুবিধা হচ্ছে যে উইদাউট এনি সর্ট অফ পারচেজ আপনি জাস্ট স্ক্রুগুলো খুলেই এই প্লেটটাকে ভার্টিক্যালি মাউন্ট করে আপনার GPU ভার্টিক্যাল মাউন্ট করতে পারবেন। এক্সট্রা নিডেড জাস্ট আ রাইজার কেবল। এরপর এই কেসের পাওয়ার সাপ্লাই সাপোর্ট। স্পেসিফিক কোনো সাইজ মেনশন না করা থাকলেও এই কেসে ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড ATX পাওয়ার সাপ্লাই তো ইনস্টল করতেই পারবেন। তবে স্ট্যান্ডার্ড ATX সাইজ আসলে কতটুকু স্ট্যান্ডার্ড? 160 মিলিমিটারও কোনো কোনো PSU এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড, 170-80ও কোনো কোনো ক্ষেত্রে স্ট্যান্ডার্ড। সো ডেফিনেটলি 180-190 মিলিমিটার লেন্থের পাওয়ার সাপ্লাই গুলো ইনস্টল করতে পারার কথা, হোপফুলি উইদাউট এনি ইস্যুস। সো ইয়া, এরকম ডুয়াল চেম্বার একটা কেসে ইজিলি এরকম বড় একটা কেসে বড় পাওয়ার সাপ্লাই বসে যাবে। আর পাওয়ার সাপ্লাইটাকে সাপোর্ট দেওয়ার জন্য নিচে একটা স্ট্যান্ড রয়েছে, সো পাওয়ার সাপ্লাইটা ওভার দ্য টাইম পিছনের দিকে হেলে যাবে না। এবার এই কেসের ইনপুট আউটপুট পোর্টস, যেমনটা বলেছিলাম যে হাইটের সেই বাঁকা পোর্শনের মতোই একদম হুবহু জায়গায় ইনপুট আউটপুট পোর্টস। ফ্রেমের মধ্যেই একটা পাওয়ার বাটন, দুইটা USB 3 এবং একটা টাইপ C রয়েছে। সিম্পল, নাথিং মোর
নাথিং লেস, আপনার কাজ চলে যাবে। এবার এই কেসের এয়ার ফ্লো, এই কেসের নামকরণের সাথে মিলের একটা কারণ হচ্ছে এই কেসে থাকা 10টা ফ্যান, 3টা উপরে, 3টা নিচে, 3টা সাইডে এবং একটা পেছনে, সবগুলোই লিয়ানলি ফ্যান, ইনফিনিটি লুপওয়ালা। বাট একটা মজার জিনিস হচ্ছে প্রত্যেকটা ফ্যানই এক্সহস্ট। ইয়েস, প্রত্যেকটা ফ্যানই এক্সহস্ট। আরো একটা মজার জিনিস হচ্ছে যে এই প্রত্যেকটা ফ্যানই আবার মোলেক্স পাওয়ার্ড। সো প্রয়োজন অনুসারে এই কেসে ব্যালেন্স এয়ার ফ্লো এর জন্য আপনাকে ফ্যানগুলোকে উল্টাতে পাল্টাতে হতে পারে, তবে রেকমেন্ডেশন থাকবে নিচের ফ্যানগুলোকে ফ্লিপ করে দেওয়ার, সো দ্যাট জিপিইউটা কিছু ফ্রেশ এয়ার পায়। সাইডের ফ্যানগুলোকেও ইনটেক হিসেবে ইনস্টল করে দিতে পারেন, তাহলে কেসে টোটাল 6টা ইনটেক আর টপে 3টা আর পেছনের একটা মিলিয়ে টোটাল 4টা এক্সহস্ট থাকবে। আশা করা যায় এভাবেও একটা ব্যালেন্স এয়ার ফ্লো মেইনটেইন হবে। এবারে এই কেসের কেবল ম্যানেজমেন্টের জন্য এই কেসের পেছনে একটা এক ময়দান জায়গা ফাঁকা থাকার সত্ত্বেও ডেডিকেটেড কোনো রাউটিং পাথ নেই। যা আছে একটা মুইয়ের মতো দেখতে সদৃশ জাস্ট রেল ট্র্যাক, যেখানে আপনি আপনার মেজর কেবলগুলোকে, তাও খুব সম্ভবত জাস্ট মাদারবোর্ডের 24 পিন আর অল্প কিছু কেবলকে অ্যাটাচ করে আপনি সেই রেলের মধ্যে জিপটে করে ফেলতে পারবেন। আর থাকার মধ্যে আরেকটা ভালো জিনিস যদি থাকতেই হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা হোলে রাবার গ্রোমেট দেওয়া। সো ছোট হোক বড় হোক, মোটা পাতলা চিকন, প্রত্যেকটা কেবলই আপনি ঢেকে ফেলতে পারছেন অ্যাটলিস্ট মেজর পোর্শন হলেও। এবার আসা যাক কেসের স্ট্রেস টেস্টে। টেস্টিং এর জন্য আমরা যে সিস্টেম ব্যবহার করেছি তা হলো সিপিইউ Ryzen 7 7700, মাদারবোর্ড হিসেবে থাকছে MSI Pro B650MB, এসএসডি হিসেবে থাকছে Kimtigo TP3000 256GB Zen 3 SSD, র্যাম হিসেবে ব্যবহার করেছে Corsair 32GB DDR5 6000 MHz CL36 এর একটি কিট। কুলার হিসেবে ব্যবহার করা হচ্ছে আর্কটেক লিকুইড ফ্রিজার 240mm ARGB। জিপিইউ হিসেবে থাকছে MSI Ventus 2X Black RTX 4060 8GB OC ভ্যারিয়েন্ট। পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে Corsair এর CX550 এবং কেস হিসেবে তো Monarch Infinity X10 থাকছেই, যদিও এই কেসের মধ্যে আপনি আপনার মন মতো সিস্টেম ব্যবহার করতে পারবেন। কেসটিকে টেস্টিং এর জন্য আমরা কেসের সাইড প্যানেল খোলা ও লাগানো দুই অবস্থাতেই টেস্ট করেছি। লাগানো অবস্থায় সিপিইউকে স্ট্রেস দেওয়ার জন্য আমরা সিনেবেঞ্চ R23 ব্যবহার করেছি এবং জিপিইউকে স্ট্রেস দেওয়ার জন্য ফার্মার ব্যবহার করেছি। সাইড প্যানেল লাগানো অবস্থায় সিপিইউর ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 88.2 ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ ছিল 86.5 ডিগ্রি সেলসিয়াস। জিপিইউর ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 65.5 ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ ছিল 47.2 ডিগ্রি সেলসিয়াস এবং সাইড প্যানেল খোলা অবস্থায় ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 86.8 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল 84.3 ডিগ্রি সেলসিয়াস এবং জিপিইউর ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 65.9 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। কেসটা যেহেতু সবগুলো ফ্যান এক্সস্ট হিসেবে দেওয়া, তবুও আমরা বটমের 3টি ফ্যানকে উল্টে ইনটেক হিসেবে ব্যবহার করেছি। এর জন্য টেম্পারেচারের উপর কিছুটা চেঞ্জ এসেছে, আর যদি সাইডের ফ্যানগুলোকেও ইনটেক হিসেবে ইউজ করা হয় তবে আশা করি একটা ভালো এয়ার ফ্লো এর কারণে টেম্পারেচার আরো কিছুটা কমে আসবে। চলুন এই কেসের প্রোজ এন্ড কনস গুলো নিয়ে জেনে নেই। শুরুতেই প্রোজ দিয়ে শুরু করছি। 11 থেকে 12,000 টাকা খরচ করে ভ্যালুটপ এক্সেরার পরে যদি হার্ড বিল্ড কোনো কেস আমার কাছে পেয়ে থাকি তাহলে সেটা বলবো এটা যথেষ্ট মোটা, যথেষ্ট ভারী একটা কেস। রিজিডিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নেই আপাতত বলতে হচ্ছে। মোটামুটি ফুললি এভরি সিঙ্গেল ফ্যান স্পেস কভার করে ফেলা 10টা ফ্যান। ডেফিনেটলি 10টা ফ্যান কিনতে গেলে ইজিলি আপনার পকেট থেকে 5-6-7 হাজার টাকার মতো নেমে যেতে পারে। সো ইয়া, কেসের দাম যদি অর্ধেকও ধরা হয়, স্টিল কেসটা সেই অর্ধেক দামেও ভালো বিল্ড মেটেরিয়াল এবং আউটলুক প্রেজেন্ট করছে। এবারে এই কেসের কনস শুরু করতে হচ্ছে এই কেসের ফ্যানগুলো দিয়েই। 11 থেকে 12,000 টাকা খরচ করে এইরকম একটা কেসে আমি প্রত্যেকটা ফ্যান মোলেক্স পাচ্ছি। কন্ট্রোলার নাই, হাব নাই। ব্যাপারটা ঠিক আছে যে ফ্যানগুলোকে আপনি মাদারবোর্ডের সাথে সিঙ্ক করে ফেলতে পারবেন, একটা রিমোট আছে, বাট স্টিল আপনি মোলেক্স পাওয়ার্ড ফ্যান পাচ্ছেন। একটা ফিক্সড আরপিএম এ ঘুরতে থাকা এই ফ্যানগুলো আপনার ইউজ কেস সিনারিওতে কতটুকু বেনিফিট করবে আই হ্যাভ নো ক্লু। এমন হতে পারে যে আপনি কোনো একটা রেন্ডার সিচুয়েশনে আছেন, এখানে আপনার জিপিইউ কে আরো বেশি ফ্রেশ এয়ার দেওয়া দরকার, আপনার কুলারের আরো কিছু এয়ার দরকার এক্সট্রা, সেটা হয়তো আপনি পাবেন না। যে আরপিএম এ সারাদিন ফ্যানগুলো ঘুরবে, স্ট্রেসের সময়ও সেই আরপিএমই মেইনটেইন থাকবে। কেবল ম্যানেজমেন্টের দিকে একটা রাউটিং পাথ ডেফিনেটলি আশা করা যেত, দেয় নাই, ঠিক আছে, পাশে একটা রেল ট্র্যাক আছে, বাট কিছু কেবলটাই হুক থাকলে আরেকটু বেটার হতো। কারণ ইপিএস হোক, উপরে সিপিইউ ফ্যান হেডার হোক, এআরজিবির কেবলটা হোক বা এআইও পাম্প হেডার হোক, এই ছোটখাটো কেবলগুলোকে আসলে রাস্তা ছাড়া পথ চেনানো বা জায়গা মতো প্লেস করা একটু কষ্ট, একটু এলোমেলো লাগবে, একটু বাঁকাতারা লাগবে, সোজা খুব একটা থাকবে বলে
বলে মনে হয় না মোস্ট অফ দ্য কেসে আর কি। একটা পিসি বিল্ড করার সময় ডেফিনেটলি ইজ অফ অ্যাক্সেস হিসেবে আমরা সাইড প্যানেলটাকে খুলেই রাখি, বাট এই কেসে খুলতে গেলে ভাই স্ক্রুগুলা খুলে তারপর একটা গ্লাস খোলা। ঠিক আছে, সুইভেলটা একটু ইউনিক, দেখতে ভাল লাগে, টান দিবেন খুলে আসবে, একটু হালকা ধাক্কা দিবেন পুরোটা লেগে যাবে একসাথে, জিনিসটা স্যাটিসফাইং। বাট যখন এই কেসে আপনি কাজ করবেন জিনিসটা ততটাই প্যারাদায়ক। আর এই গ্লাসটা খোলার যে ফিতাটা কতদিন আস্ত থাকবে সেটা সময় বলে দিতে পারবে, কারণ এরকম পাতলা ছোট্ট একটা ফিতা আসলে এরকম একটা ভারী কেসের গ্লাসকে টেনে নিয়ে আসা ম্যাগনেটের সাথে অপোজিটে কাজ করে। সো ব্যাপারটা একটু কনফ্লিক্টিং লাগছে আমার কাছে। আরো একটা জিনিস যদি বলতে হয় তাহলে কেসের পেছনের প্যানেলটা, ভাই একটা প্যানেল খুলতে 6টা স্ক্রু খোলা, প্রয়োজন পড়তেই পারে যে হয়তোবা কোনো কেবল একটু ম্যানেজ করা দরকার, কোনো জিনিস একটু খোলা দরকার, কোনো জিনিস একটু লাগানো দরকার, কোনো একটা প্রবলেম হচ্ছে হয়তোবা জিনিসটাকে একটু ফিক্স করা দরকার বা একটু ক্লিন করা দরকার। যখন দেখবেন যে আসলে 6টা স্ক্রু একটা প্যানেল খোলার জন্যই খুলতে হচ্ছে, তখন বলবেন যে থাক আরো একটা সপ্তাহ যাক তারপরে ক্লিন করব। আর এই কেসের 10টা ফ্যানই এক্সস্ট, অ্যাটলিস্ট 3-4টা হলেও ইনটেক দিতে পারলে ভালো হতো, অ্যাটলিস্ট বটমের গুলো, সো দ্যাট জিপিইউ কে ফ্রেশ এয়ার দেওয়া যায়। জিপিইউ না থাকলেও অ্যাটলিস্ট একটা সিস্টেমে কিছু ইনটেক তো দরকারই পড়ে, সো দ্যাট একটা ন্যাচারাল এয়ার ব্যালেন্স অ্যাটলিস্ট মেনটেন থাকে। সো ইয়া, আজকে এই পর্যন্তই। ডেফিনেটলি কেস রিভিউ নিয়ে কোনো ফিডব্যাক থাকলে জানাতে পারেন, বেশি লম্বা হচ্ছে, বেশি ছোট হচ্ছে, বা টেস্টিং মেথোডোলজিতে আরো নতুন কিছু ইমপ্রুভ করা যায় কিনা, বা আরো নতুন কিছু এক্সট্রা অ্যাড করা যায় কিনা, বা প্রেজেন্টেশনের ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো কেস রিভিউতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। ঘুমাবো এবার।